আহ, আমরা আজকে যে টপিক নিয়ে পড়াশোনা করব আহ, সেটা মূলত দেখেন যে আমাদের কম্পিটিটিভ এক্সামস গুলোতে, অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ এক্সামস বলেন, যেমন ধরেন আপনি বিসিএস বলেন বা ব্যাংক জব বলেন বা পিএসসির অন্যান্য জবগুলো বলেন বা ইভেন মন্ত্রণালয়ে যে পরীক্ষাগুলো হয়, সেখানে কিছু কোশ্চেন খুব সহজ হয়, অর্থাৎ যেটা আমরা মোটামুটি বেসিক গ্রামার বলেন, এই মানে বেসিক গ্রামার থেকে প্রশ্ন হয়, এই টাইপের হয়। আবার কিছু প্রশ্ন কিন্তু সত্যি খুব কঠিন হয়, অর্থাৎ অ্যাডভান্স লেভেলের হয়। তার স্ট্রাকচার গুলাও কিন্তু একটু অ্যাডভান্স ইংলিশ থেকে আসে। তো এক্ষেত্রে একটা ভালো অপশন কি জানেন, যে আপনি অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি যদি অ্যাডভান্স ইংলিশটার জন্য, অর্থাৎ বেসিক বেসিক গ্রামারের জন্য তো আপনি পড়বেনই, ভোকাবুলারির জন্য পড়বেনই, সাথে সাথে আপনাকে অ্যাডভান্স লেভেলের জন্য যদি আপনি টোফেলস গুলা, বিশেষ করে ব্যারন্স টোফেলস বলেন, ক্লিফ টোফেলস বলেন বা পিটারসন বলেন, কিংবা জিআরই বিগ বুকের ওই যে যে 27টা মডেল টেস্ট আছে, এগুলো যদি আপনি একটু পড়াশোনা করেন, দেখবেন যে একটা পর্যায়ে আপনার ইংরেজিটা অনেক সহজ হয়ে গেছে। অর্থাৎ ইংলিশ প্রিপারেশন যেটা, যে আমাদের ইংলিশ প্রিপারেশন গ্যাপ থাকে, সেই গ্যাপ গুলো কিন্তু খুব সহজে ফিল আপ হয়ে যাবে। তো আমি সবাইকে সাজেশন দিব যে আপনারা বেসিক গ্রামারের পাশাপাশি এই টোফেলস গুলা, জিআরই বিগ বুকের এই মডেলটা, অন্তত এক্সারসাইজ গুলা এগুলো প্র্যাকটিস করা শেখেন। প্র্যাকটিস করে নিজের মতো করে নোট করে ফেলেন, অথবা আহ, একটু বই থেকেই রুলস গুলো একটু আত্মস্থ করেন। দেখবেন যে আপনার পড়াশোনা অনেক কমে গেছে, এবং পড়াশোনার বোল্ডনেসটা বেড়ে গেছে, কনফিডেন্স লেভেলও কিন্তু তখন বেড়ে যাবে। অর্থাৎ প্রশ্ন যেরকমই হোক, যে বিশেষ করে আপনি যখন দেখবেন যে ব্যাংকের পরীক্ষাগুলো দিতে যাবেন, আইবিএ নিক, বিআইবিএম নিক বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি নিক, যে যেই নিক প্রশ্নগুলো, দেখবেন যে প্রশ্নগুলো একটু কঠিন লেভেলের হয়, অর্থাৎ অ্যাডভান্স লেভেলের ইংরেজি আসে। তো এগুলো আমরা পারি না পরীক্ষার হলে, আমরা হাত চুলকাই কিংবা বুঝি না। এর একটা কারণ হলো যে আমরা প্রিপারেশন যেভাবে নেওয়া উচিত ছিল সেইভাবে নিই না, আমরা শর্টকাট প্রিপারেশনের দিকে যাই। বাজারে যে গাইড বইগুলো আছে, সেখানে আহ, শুধুমাত্র সেই স্টাইলে পড়াশোনা করি। দেখেন, গাইড বই কিন্তু সকল পরীক্ষার জন্য মোটামুটি একটা দেওয়া আছে, অর্থাৎ সকল পরীক্ষাকে সামনে রেখে একটা ডিজাইন করা আছে। কিন্তু আপনি যখন স্পেসিফিক কিছু ভালো ভালো চাকরি, বা ধরেন আপনি অনেক সময় ওই যে দেখবেন যে দুদকের পরীক্ষা হয়, এডির পরীক্ষা হয়, এনএসআর এডি এগুলো হয়, সেখানকার ইংরেজি কিন্তু এত সহজ ইংরেজি আসে না, একটু কিন্তু কঠিন আসে। তো যাই হোক, আমার মূল কথা হলো যে আপনারা যদি এই টাইপের প্রিপারেশন নেন, তাহলে আমি মনে করি আপনার প্রিপারেশনটা আসলে কমে যাবে, বাড়বে না, প্রিপারেশন কমবে। একটু একটু ব্রেন খাটান, একটু অ্যানালাইসিস করেন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে আমরা আপনাদের সাথে এই ধরনের, মানে আমি আমি একটা সিরিজ নিয়ে আসলে একটু চিন্তা করছি, যে এই সিরিজটা হলো যে আমরা কনফিউজিং কনফিউজিং যে টপিকগুলো আছে, কিংবা অ্যাডভান্স লেভেলের যে টপিকগুলো আছে, বা মানে স্ট্রাকচারের, ইংলিশ যে ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচারগুলো আছে, অর্থাৎ কঠিন যে স্ট্রাকচারগুলো আছে, সেই স্ট্রাকচারের দিকে আমরা আস্তে আস্তে যাব। ঠিক আছে? তো আসেন। আচ্ছা, এখন আমরা একটা কোশ্চেন দেখি, সরাসরি কোশ্চেন দেখি। বলছে যে আফটার দ্য ফিউনারেল দ্য রেসিডেন্টস অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিং ড্যাশ। কোশ্চেন হলো এটা, যে এর চারটা অপশন দেওয়া আছে। একটা আছে সেন্ড ফেইথফুলি ফ্লাওয়ার্স অল উইকস টু দ্য সিমেট্রি, সেন্ড টু দ্য সিমেট্রি ইচ উইক ফ্লাওয়ার্স ফেইথফুলি, সেন্ড ফ্লাওয়ার্স ফেইথফুলি টু দ্য সিমেট্রি ইচ উইক, সেন্ড ইচ উইক ফেইথফুলি টু দ্য সিমেট্রি ফ্লাওয়ার্স। তো অর্থাৎ এলোমেলো গুলো, সিনট্যাক্স গুলো ঠিক নাই। তো আপনি একটা কোশ্চিন দেখে আপনাকে বুঝতে হবে যে এই কোশ্চিনে গ্রামারের কোন পার্ট থেকে প্রশ্ন আসছে। যে আফটার দ্য ফিউনারেল দ্য রেসিডেন্টস অফ দ্য বিল্ডিং ড্যাশ, অর্থাৎ এখানে এই যে দ্য রেসিডেন্টস অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিং, দেখেন একটু যদি আমি একটু করে বলি, তাহলে এইটা দেখেন, এখানকার পুরো সেন্টেন্সের ভিতরে দেখেন এই অংশটুকু
এই অংশটুকু, এই যে আমরা মার্ক করছি, দেখেন এই মার্ক করা অংশটুকু কিন্তু সাবজেক্ট, অর্থাৎ এই যে এই একদম বিল্ডিং পর্যন্ত এই অংশটুকু কিন্তু মূলত সাবজেক্ট। তো এই যে সাবজেক্ট হলো, তার মানে এখানে আমাদের কোশ্চিনের ভিতরে ভার্ব দেওয়া নাই, তার মানে একটা ভার্ব আনতে হবে। তো এখন ভার্ব, দেখেন আমাদের অপশন গুলাতে দেখেন প্রত্যেকটা জায়গায় সেন্ট সেন্ট সেন্ট, প্রত্যেকটা জায়গায় ভার্ব আসছে সেন্ট। এখন প্রশ্ন হলো সেন্ট ফেইথফুলি ফ্লাওয়ার্স অল উইকস টু দ্য সিমেট্রি, সেন্টস টু দ্য সিমেট্রি উইক ফ্লাওয়ার্স ফেইথফুলি। এইগুলো দেখে অনেক অনেক সময় দেখা যাচ্ছে আমরা আমাদের কমন সেন্স ইউজ করে এই সিনট্যাক্স গুলো কারেকশন করে ফেলি, অনেক সময় হয়, আবার অনেক সময় কিন্তু হয় না। তো এইটা আসলে কিসের প্রশ্ন আসছে জানেন? এটা আপনারা কি কখনো কমপ্লিমেন্ট এবং মডিফায়ারের নাম শুনছেন? যদি শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কমপ্লিমেন্ট এবং মডিফায়ারের কোশ্চেন আসছে। তো আমার প্রশ্ন হলো যে কমপ্লিমেন্টটা কি, কমপ্লিমেন্ট কি, আগে আমাকে এই প্রশ্নটা শিখতে হবে, উত্তরটা শিখতে হবে। দেখেন, আমি যদি লিখি, একটু লেখেন কমপ্লিমেন্ট, দেখেন আপনি একটা কোশ্চেন শিখছেন, শিখছেন মানে কি, আপনি কিন্তু পুরো গ্রামারটা শিখে ফেলছেন। আমি কিন্তু একদম পুরো গ্রামারটা শিখে ফেলছি, শিখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন প্রথমে আপনাকে দেখতে হবে যে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট আসলে কি। কমপ্লিমেন্টকে অনেকে অবজেক্ট বলে। হ্যাঁ, কমপ্লিমেন্ট এক ধরনের অবজেক্ট। তো কমপ্লিমেন্টের একটা কেতাবি ডেফিনেশন আছে, ডেফিনেশনটা একটু লিখে নিতে পারেন। এ কমপ্লিমেন্ট কমপ্লিটস এ ভার্ব, কম সরি কমপ্লিটস এ ভার্ব। অর্থাৎ একটা কমপ্লিমেন্টের কাজ কি বলেন তো? একটা ভার্বকে কমপ্লিট করা, অর্থাৎ ভার্বকে যে কমপ্লিট করে সেটাকেই আমরা কমপ্লিমেন্ট বলি। যেমন ধরেন আমি যদি বলি হি ড্রিঙ্কস, হি ড্রিঙ্কস কি, হি ড্রিঙ্কস জুস, তার মানে এখানে জুসটা কি, জুসটাকে আমরা কি বলবো বলেন তো? কমপ্লিমেন্ট বলবো, জুসটাকে কমপ্লিমেন্ট বলবো। অর্থাৎ কমপ্লিমেন্ট একটা ভার্বকে কমপ্লিট করে, অনেকটা অবজেক্টের কাজ করে, তো এটাকে আমরা কমপ্লিমেন্ট বলছি। আচ্ছা, তার মানে এখানে দেখা যাচ্ছে, আমরা যদি এই প্রশ্ন আসি যে দা রেসিডেন্টস অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিং সেন্ট, সেন্ট করে, কি সেন্ট করেন বলেন তো? সেন্ট করেটা কি, কি সেন্ড করে? ফ্লাওয়ার্স করে, তাই তো? আফটার দ্য ফিউনারেল, ফিউনারেল বুঝেন তো? শেষকৃত্য, শেষকৃত্য অর্থাৎ মানুষের যখন মৃত্যু হয়, মৃত্যুর পরে বিশেষ করে মুসলিমরাও শেষকৃত্য বলতে, মুসলিমরা তো দাফন করে। ধরেন এটাই আপনি বললেন, বা অন্যান্য ধর্মাবলম্বী খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, যে তারা কি করে, যে মৃতদেহের উপরে ফুল দেয়। তো বলা হচ্ছে যে সেন্ট কি দেয়, ফুল দেয়। এই যে ফ্লাওয়ার্স, এই ফ্লাওয়ার্সটা মূলত কমপ্লিট করছে, কি কমপ্লিট করছে? সেন্টকে কমপ্লিট করছে, তার মানে এটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি, এটাকে কমপ্লিমেন্ট বলতে পারি। এখন আপনি তো বলতেই পারেন যে স্যার আমরা তো কমপ্লিমেন্ট পেয়ে গেছি, তার মানে তো এটাই আনসার ধরবো কিনা। না, এখানে আসলে আনসার ধরতে এখনই পারবেন না। আমি আপনাকে নিষেধ করবো যে এখন আনসারটা ধরতে, কারণ এখানে আরো কিছু ভুল আছে, আরো সরি আরো কিছু প্রবলেম আছে। প্রবলেমটা হলো যে এই যে ফেইথফুলি একটা টার্ম, থ্রু দ্য সিমেট্রি একটা টার্ম, ইস উইক একটা টার্ম, ঠিক আছে? তো এখানে আমাদের কমপ্লিমেন্টের সাথে সাথে আরো একটা মডিফায়ার আসতে হবে। এখন আমার প্রশ্ন হলো যে মডিফায়ারটা কি। দেখেন আমি একটু মডিফায়ারটা আপনাদেরকে শেখাই নিই। লেখেন মডিফায়ার, এ মডিফায়ার টেলস অন, আপনি এইভাবে লিখতে পারেন, এ মডিফায়ার টেলস অন, টেলস অন একটা মডিফায়ার বলে, কিসের কথা বলে? একটা মডিফায়ার বলে হলো টাইমের কথা, টাইম, প্লেস, ম্যানার অর অ্যাকশন, ম্যানার। দেখেন ম্যানার অর অ্যাকশন,
ম্যানার অর অ্যাকশন। অর্থাৎ একটা মডিফায়ার বলে হলো তিনটা কথা, একটা হলো টাইম, যদি টাইমের কথা বলে তাহলে এটা মডিফায়ার, যদি প্লেসের কথা বলে তাহলে মডিফায়ার, এটাকে বলা হয় মডিফায়ার অফ প্লেস, মডিফায়ার অফ টাইম। আর একটা হলো মডিফায়ার অফ ম্যানার। ম্যানার মানে স্বভাব বা বৈশিষ্ট্য বা তার ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ অ্যাডভার্ব গুলো, যেগুলোকে অ্যাডভার্ব অফ ম্যানার আমরা বলি না, তো এটাকে আপনি মডিফায়ার অফ ম্যানার বলা যায়। অর্থাৎ মডিফায়ার মানে হলো মূলত অ্যাডভার্ব। আপনি মডিফায়ার আইডেন্টিফাই করতে পারলেই সেখানে কিন্তু আপনি ওইটাকে, যদি পার্টস অফ স্পিচের দৃষ্টিকোণ থেকে দেখতে চান তাহলে ওইটাকে আপনি কি বলবেন, অ্যাডভার্ব বলবেন। দ্যাট মিনস টাইম, প্লেস এবং ম্যানার অর অ্যাকশন, এই তিনটা হলো মডিফায়ার। আচ্ছা, এখন যদি এটা হয়ে থাকে তাহলে আমরা এখানে দেখি এই যে ফেইথফুলি, এটা কি ম্যানার না? কিরকম বলছো ফেইথফুলি মানে কি, বিশ্বাসের সাথে। দ্যাট মিনস একটা ম্যানার অর অ্যাকশন, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি, মডিফায়ার অফ ম্যানার। এম আমরা সংক্ষেপে কি দিতে পারি, এম। এম বলতে মডিফায়ার বোঝাচ্ছি না, ম্যানার বোঝাচ্ছি, মডিফায়ার অফ ম্যানার। তারপরে টু দা সিমেট্রি। টু দা সিমেট্রি কি বলেন তো, একটা প্লেস না? টু দা সিমেট্রি তো অবশ্যই একটা প্লেস, অর্থাৎ গোরস্থান বলেন, ঠিক আছে, খ্রিস্টিয়ানদের ক্ষেত্রে সাধারণত বলে টু দা সিমেট্রি। আর ইস উইক এটা কি বলেন তো, টাইম। তার মানে আমরা এখানে তিনটা মডিফায়ারই পেয়েছি, একটা হলো মডিফায়ার অফ প্লেস, মডিফায়ার অফ ম্যানার, মডিফায়ার অফ টাইম, তিনটাই পেয়েছি, আর একটা কমপ্লিমেন্ট পেয়েছি। তো এখন প্রশ্ন হলো যে আমরা আসলে আনসার কোনটা করব। যেমন এখানে বি নাম্বারে দেখেন, সেন্ট। সেন্ট, এখানে ফ্লাওয়ার্স আছে, ফ্লাওয়ার্স কমপ্লিমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু কমপ্লিমেন্ট আছে, মডিফায়ার তিনটাই আছে প্রত্যেকটা অপশনেই। এখন আমার প্রশ্ন হলো কমপ্লিমেন্ট আগে বসাবো নাকি মডিফায়ার, আবার মডিফায়ার বসালে মডিফায়ারের কোনটা আগে বসাবো কোনটা পরে বসাবো, এটা একটা ধোঁয়াশা আছে। সো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা একটু আমার সাথে সাথে লিখে নেন। একই সেন্টেন্সে, দেখেন একই সেন্টেন্সে যদি কমপ্লিমেন্ট এবং মডিফায়ার থাকে, এইভাবে লিখবেন, আমি যেভাবে লিখবো সেইভাবে আপনারা লিখে নেবেন। কমপ্লিমেন্ট এবং মডিফায়ার যদি থাকে তাহলে প্রথমে বসবে কমপ্লিমেন্ট, তারপরে বসবে মডিফায়ার। আমি আবার বলি, একই সেন্টেন্সে দুইটাই থাকলে প্রথমে কমপ্লিমেন্ট বসবে, তারপরে বসবে মডিফায়ার। এবং মডিফায়ারের মধ্যে প্রথমে বসবে এম, অর্থাৎ ম্যানার, প্লেস এবং টাইম, এমপিটি সংক্ষেপে। ঠিক আছে, এটা লিখে বক্স করে ফেলেন। অর্থাৎ একই সেন্টেন্সে যদি তিনটা কমপ্লিমেন্ট এবং মডিফায়ার থাকে, প্রথমে কমপ্লিমেন্ট বসবে তারপরে মডিফায়ার, আবার মডিফায়ারের মধ্যেও যদি তিনটা থাকে তাহলে এমপিটি। বুঝতে পেরেছেন? তো সেই অনুসারে দেখেন তো বাকি এ বি এবং ডি হয় না, অর্থাৎ এইটা হয় না, দেখেন আমাদের ক্রনোলজি ঠিক নাই, সিনট্যাক্স গুলো ঠিক নাই। তার মানে অ্যান্সার হবে এইটা, সি নাম্বার, সেন্ড ফ্লাওয়ার্স ফেইথফুলি টু দ্য সিমেট্রি ইজ উইক। তো এই ধরনের প্রশ্ন আসলে আপনাকে কিন্তু আমি গ্রামারটা শিখাই দিলাম একবারে, আপনি একবারে এই গ্রামারটা কমপ্লিট করে ফেলবেন, কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার এবং মডিফায়ারের এমপি টি, মনে থাকবে বিষয়টা। তো আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। দেখেন সেকেন্ড কোশ্চেনেও হয়তো একটা গ্রামার পাবো, এবং এখানে ছোট ছোট গ্রামার হোক বড় গ্রামার হোক যেটাই হোক, আপনি মোটামুটি নিশ্চিত থাকেন যে এটা তো টোফেল সিরিজ, অর্থাৎ ক্লিফস টোফেলসের সিরিজ। সো এখান থেকে সবসময় প্রশ্ন আসে, এখানে পড়া কম, আমি কিন্তু আবার বলেছি যে পড়া কম কিন্তু কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। আচ্ছা, তো 2 নম্বর বলছে, বিকজ দ্য ফার্স্ট পেয়ার অফ প্যান্টস ডিড নট ফিট প্রপারলি হি আস্কড ফর ড্যাশ। এখানে খুব বড় রুলস নাই, আপনাকে কিছু কি বলে টোটকা ইউজ করতে হবে। টোটকা হলো যে বলছে যে অ্যানাদার প্যান্টস, প্রথমেই বলছে যে দ্য ফার্স্ট পেয়ার অফ প্যান্টস, অর্থাৎ আপনাকে কি নিয়ে কথা হচ্ছে বলেন তো, পেয়ার নিয়ে কথা হচ্ছে, জোড়া নিয়ে কথা হচ্ছে, ফার্স্ট পেয়ার অফ প্যান্টস। তার মানে অ্যানাদার প্যান্টস এর প্রশ্ন আসবেই না। আদার্স প্যান্টস তো এমনিই হয় না, কেন হয় না বলেন তো, এই যে দেখেন দুইটা প্লুরাল পাশাপাশি বসবে না, দা আদার্স ওয়ান্স এইটাও বসবে না, কারণ এখানেও কি দুইটা, দেখেন ডি নাম্বার হবে, কেন হবে, অ্যানাদার পেয়ারের কথা বলা হচ্ছে। অর্থাৎ আমি কোশ্চিন শুরু করেছিলাম কি দিয়ে, প্যান্টস দ্বারা না, দ্য ফার্স্ট পেয়ার অফ প্যান্টস, দ্য ফার্স্ট পেয়ার অফ প্যান্টস, পেয়ার নিয়ে জোড়া নিয়ে কথা হচ্ছিল। তো যেহেতু জোড়া নিয়ে কথা হচ্ছিল তাহলে এটা কি হবে, অ্যানাদার পেয়ার। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু আপনাকে আলাদা করে কোনো রুলস লেখার দরকার নাই, আপনি এগুলো একটু শিখে রাখেন যে দুইটা প্লুরাল তো পাশাপাশি বসে না, আমরা তো জানি যে দুইটা প্লুরাল পাশাপাশি বসে না। তো সেক্ষেত্রে আমরা কোশ্চিন যা দিয়ে শুরু করবে, অর্থাৎ কোশ্চিন যদি কোশ্চিনের অংশে কি আছে, পেয়ার দ্বারা শুরু আছে, সো আমরা আনসারে কি দিব, অ্যানাদার পেয়ার। বুঝতে পেরেছেন?
নাম্বার 3 দেখেন, বলছে যে দ্য কমিটি হ্যাজ মেড অ্যান্ড ড্যাশ হ্যাজ মেড। এখন এই যে কমিটি, কমিটি মানে কি? কমিটি কোন নাউন বলেন তো? জানেন এটা? কমিটি, কমিটি কালেকটিভ নাউন। দ্য কমিটি হ্যাজ মেড, কমিটি দেখা করেছে, অ্যান্ড দে হ্যাভ রিচড এ ডিসিশন, তার একটা ডিসিশনে পৌঁছাইছে। আচ্ছা, এবার আসি বি নাম্বারে, ইট হ্যাজ ফর্মুলেটেড দেমসেলভস সাম অপিনিয়ন্স। আচ্ছা, ইটস ডিসিশন ওয়াজ রিচড অ্যাট, এটা ডিসিশন, এটা ইট হ্যাজ রিচড এ ডিসিশন, ইহা একটা ডিসিশনে পৌঁছিয়েছে। এখন দ্য কমিটি হ্যাজ মেড অ্যান্ড কি হবে বলতে পারবেন এটা? কমিটিতে কারা থাকে? মেম্বার্স থাকে না? মানুষজন থাকে না? যদি মানুষজন থাকে তাহলে আমরা আনসারটা কি দিব? যদি মানুষজন থাকে তাহলে আনসারটা দিব আমরা এখানে এ নাম্বার। অর্থাৎ এই যে দেখেন দে কে ইন্ডিকেট করছে, দে কে ইন্ডিকেট করে দিচ্ছে, তাই তো? এটাই তো আমরা দিব। তাহলে দে হ্যাভ রিচড এ ডিসিশন, অর্থাৎ তারা একটা কি করলো, একটা ডিসিশনে পৌঁছাইলো। অর্থাৎ এই এখানে কমিটি বলতে কিন্তু একটা মানুষকে বোঝানো হচ্ছে, অর্থাৎ মেম্বার্সদেরকে বোঝানো হচ্ছে। এখন একটা বিষয় বলি, যে এই যে কমিটি, কমিটি কালেকটিভ নাউন, এবং কালেকটিভ নাউন যদি একত্রিত বোঝায় তাহলে কিন্তু সিঙ্গুলার, সো ভার্ব উইল বি সিঙ্গুলার। এখানে কিন্তু হ্যাজ বসছে। এখন এইটার ধারাবাহিকতায় আপনি তো বলতে পারতেন যে আমরা কমিটির বদলে ইট বসাবো না। আসলে যখন আপনি নতুন একটা সেন্টেন্স এন্ড দ্বারা, দেখেন এন্ড হলো কি একটা ক্লজ, এটা দ্বারা নতুন সেন্টেন্স আপনি স্টার্ট করছেন, তখন আপনাকে ওই কমিটি মানে কি গ্রুপ অফ মেম্বার্স, এই মেম্বার্স এর বদলে আপনাকে দে বসাতে হবে, আর দের পরে হ্যাভ বসবে। দে তো প্লুরাল, সো ভার্ব উইল বি প্লুরাল। বুঝতে পারছেন ব্যাপারটা? সো অ্যান্সার হবে এ। একটু করে শিখে নেন এইগুলো। নাম্বার 4 বলছে যে আলফ্রেড অ্যাডামস হ্যাজ নট ড্যাশ। আচ্ছা, প্রথম কথা হলো এ হ্যাজ নট লিভ লোনলি, লোনলিনেসলি ইন টাইমস প্রিভিয়াস, হয় না, এটা সেন্টেন্সই হয় না, স্ট্রাকচার হয় না। হ্যাজ নট নেভার, হ্যাজ নট নেভার হয় না, কারণ নট নেগেটিভ, নেভার নেগেটিভ, দুইটা নেগেটিভ পাশাপাশি বসবে না। আচ্ছা, সি নাম্বার দেখি, হ্যাজ নট এভার হইতে পারে, এভার হইতে পারে লিভড অ্যালোন বিফোর, এইটা হতে পারে। ডি নাম্বারটা একটু ক্রস চেক করে দেখবো যে হয় কিনা। হ্যাজ নট বিফোর লিভড উইদাউট দ্য কোম্পানি অফ দ্য ফ্রেন্ডস, স্ট্রাকচার বা সিনট্যাক্স ঠিক নাই। তার মানে এখানে অ্যান্সার কোনটা হচ্ছে? সি নাম্বার। অর্থাৎ এভার লিভড অ্যালোন বিফোর, আলফ্রেড অ্যাডামস হ্যাজ নট এভার লিভড অ্যালোন বিফোর। ঠিক আছে, এখানে দেখেন খুব বেশি নিয়ম আপনার শেখার দরকার নেই, আপনি আমার সাথে ক্লাসে ক্লাসে এগুলো শিখে ফেলেন। এবং এগুলো ক্লিপস টফেলস ধরেন, ক্লিপস টফেলস এ দেখবেন যে প্রথম দিকে আছে, অর্থাৎ মিনি টেস্ট 1 এই মনে হয় এগুলো আছে। এগুলো আমার সাথে প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন যে অটোমেটিক আপনার পড়াশোনা হয়ে গেছে। দেখেন নাম্বার 5, জনস স্কোর অন দ্য টেস্ট ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য ক্লাস। বলছে জনের স্কোর অন দ্য টেস্ট, অর্থাৎ টেস্টে জনের স্কোর কি হাইয়েস্ট, ক্লাসে হাইয়েস্ট। তাহলে হি শুড স্টাডি লাস্ট নাইট, হি শুড হ্যাভ স্টাডিড লাস্ট নাইট, হি মাস্ট হ্যাভ স্টাডিড লাস্ট নাইট, হি মাস্ট হ্যাড টু, মাস্টের পরে হ্যাড হয় না, এটা এমনিতেই ভুল। এবার আসেন, হি শুড স্টাডি, যদি মডাল অক্সালের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে মডাল অক্সালের ইউজের ক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে যদি লাস্ট টাইম, লাস্ট ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর, লাস্ট নাইট, এইরকম অর্থাৎ পাস্ট নির্দেশক, পাস্ট ইন্ডিকেটর গুলো থাকে, তাহলে আপনাকে কি করতে হবে জানেন? অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে আপনি একটু আমার সাথে এটা লিখে ফেলেন, একটু লেখেন, আমি যেভাবে লিখি সেইভাবে রুলসটা লেখেন। লেখেন মডাল যুক্ত সেন্টেন্সের মধ্যে, লেখেন মডাল যুক্ত সেন্টেন্স এর মধ্যে যদি পাস্ট নির্দেশক শব্দ থাকে, অর্থাৎ মডাল যুক্ত সেন্টেন্সের মধ্যে যদি পাস্ট নির্দেশক শব্দ থাকে, তবে মডাল প্লাস হ্যাভ প্লাস
V3 হয়। অর্থাৎ মডাল বলতে মডাল ইন পাস্ট আর কি। মডাল যুক্ত সেন্টেন্সের মধ্যে যদি পাস্ট নির্দেশক শব্দ তো বুঝেন, লাস্ট ডে, ইয়েস্টারডে, দ্য ডে বিফোর, দ্য প্রিভিয়াস ডে, লাস্ট টাইম, লাস্ট ওয়ান, লাস্ট ম্যান, এই টাইপের যদি শব্দ থাকে তাহলে কি হবে, মডালের পরে হ্যাভ বসবে, তারপরে V3 বসবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি এখন। তার মানে এটা হবে না, এ নাম্বার হবে না, বাকি থাকলো বি। দুইটাই তো কারেক্ট, শুড হ্যাভ প্লাস V3, মাস্ট হ্যাভ প্লাস V3, দুইটাই তো কারেক্ট। আপনি কোনটা বসাবেন? এখন অর্থ করেন, আপনাকে মিনিং এর দিকে যাইতে হবে। জনের স্কোর অন দা টেস্টে জন যে স্কোর করেছে এটা হাইয়েস্ট, ক্লাসের হাইয়েস্ট। তো হাইয়েস্ট যে ব্যক্তি স্কোর করেছে গত রাতে অবশ্যই সে পড়েছে। পড়া উচিত ছিল এমন না, পড়া উচিত ছিল গত রাত্রে পড়া উচিত ছিল, বিষয়টা এমন না। বিষয়টা হলো যে গত রাত্রে সে পড়াশোনা অবশ্যই করেছে, অবশ্যই যেহেতু করেছে সেহেতু সে টেস্টে কি করেছে, হাইয়েস্ট স্কোর অ্যাচিভ করেছে। সো অ্যান্সার হবে সি, বি হবে না। বুঝতে পেরেছেন মিনিং এর দিক থেকে? এটা তো হয় না। তার মানে আমরা দেখলাম যে মডাল অক্সিলারির ক্ষেত্রে আমাদের একটা রুলস, খুব ইম্পর্টেন্ট একটা রুলস আমরা কিন্তু অলরেডি দেখে ফেললাম। দেখবেন যে পরীক্ষায় বিসিএস বলেন, ব্যাংক জব বলেন, বা অন্যান্য জব বলেন, এই চাকরির পরীক্ষাগুলোতে সবসময় এই টাইপের প্রশ্ন আসবে, সবসময় মডাল অক্সিলারি থেকে প্রায় প্রায় প্রশ্ন আসে। এখন আসি আমরা, 6 নাম্বারটাও অনেকটা এই টাইপের, আমাকে লজিক্যাল বেসড হইতে হবে, অর্থাৎ লজিক্যাল বেসড আমরা সলিউশন করব। বলছে যে হেনরি উইল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং টুনাইট বিকজ, Henry will not be able to attend the meeting tonight because he must to teach a class. He will be teaching a class. আচ্ছা, প্রথমে আসি বিকজ অফ যদি বসে, এই যে বিকজ, বিকজ আর বিকজ অফ এই দুইটার মধ্যে পার্থক্য আছে। যে বিকজ এর পরে বসলে আপনি যদি বিকজ বসান, এরপরে কিন্তু ক্লজ বসবে। ক্লজ মানে বুঝেন তো, সাবজেক্ট প্লাস ভার্ব, ক্লজ। আর যদি আপনি বিকজ অফ বসান, এরপরে কিন্তু ফ্রেজ বসবে, এরপরে কিন্তু ফ্রেজ বসবে, নট ক্লজ। অর্থাৎ বিকজ এর পরে ক্লজ বসবে আর বিকজ অফ এর পরে ফ্রেজ বসবে। তো আমি যদি এখানে বিকজ অফ বসাই ফেলি, দেখেন তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব, দ্যাট মিনস এটা ক্লজ। সাবজেক্ট হি উইল টিচ, এটা কি একটা ক্লজ। তার মানে বিকজ অফ এর পর তো ক্লজ বসবে না, কি বসবে, ফ্রেজ বসবে। তো সি নাম্বার হবে না। এখন আসেন, হি মাস্ট টু টিচ, আমরা জানি মডালের পরে, এই যে মডালের পরে দেখেন এই অংশটুকু ইনফিনিটিভ, এটা বসে না। মডালের পরে শুধুমাত্র বেস ফর্ম হয়, একটু জেনে রাখেন। মডেলের পরে ভার্বের বেস ফর্ম হয়, তার মানে এ নাম্বারও হবে না। এখন আসি ডি নাম্বার, হি উইল হ্যাভ টিচিং, এখানে টট হতে পারতো, V3 হইতে পারতো, তার মানে এটাও হচ্ছে না। বি নাম্বার বাকি থাকছে, আমরা একটু দেখে নিই। বলছে হেনরি উইল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং টু নাইট বিকজ হি উইল বি টিচিং এ ক্লাস। হি উইল বি, দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ উইল বি তারপরে ভার্বের সাথে আইএনজি, তার মানে অ্যান্সার হবে বি নাম্বার। বুঝতে পেরেছেন বিষয়টা? মানে একটু মাথা খাটাবেন, দেখবেন যে এই প্রশ্নগুলো খুব লজিক্যালি আপনি আনসার করে চলে আসতে পারবেন। আচ্ছা, 7 নাম্বার, 7 নাম্বারটা আসলে আনসারটা জটিল আছে, মানে এক কথায় আনসার দেওয়া যাবে না। এটা ড্যাংলিং মডিফায়ার, বা আপনি পার্টিসিপলস বলতে পারেন, ইলজিক্যাল পার্টিসিপলস বলতে পারেন। তো এই ইলজিক্যাল পার্টিসিপলস বা ড্যাংলিং মডিফায়ার থেকে আসলে কোশ্চেনটা এসেছে। তো এটার উপর আমার একটা ভিডিও আছে, আলাদা করে ড্যাংলিং মডিফায়ার উপর ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। তাহলে ড্যাংলিং মডিফায়ারের মানে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আমি শুধু এখানে আনসারটা একটু দিয়ে দিই, ঠিক আছে? এখানে আমি পুরো ইয়ে করছি না, তাতে আমাদের টাইমটা বেশি লাগবে। আমি এটার জন্য আলাদা ভিডিও আছে। হ্যাভিং বিন সার্ভড লাঞ্চ, দ্য প্রবলেম ওয়াজ ডিসকাসড, না হ্যাভিং বিন সার্ভড লাঞ্চ, দেখেন লাঞ্চ দেওয়া হয়েছে, এই যে এই ফ্রেজ, এখানে একটা ফ্রেজ ইউজ করা হয়েছে, ফ্রেজাল। এই ফ্রেজালে দেখেন হ্যাভিং বিন সার্ভড লাঞ্চ, লাঞ্চ কাকে, কাদেরকে দেওয়া হয়েছে বলেন তো? লাঞ্চ দেওয়া হয়েছে কাদেরকে? কমিটি মেম্বার্সদেরকে। দেখেন কমিটি মেম্বার্সদেরকে লাঞ্চ দেওয়া হয়েছে। সো প্রথমে শুরুতে বসবে কে, সাবজেক্ট হিসেবে বসবে দ্য কমিটি মেম্বার্স, তারপরে ডিসকাসড দ্য প্রবলেম। আনসার হবে বি। এখানে দ্য প্রবলেম, প্রবলেম কি কি লাঞ্চ দেওয়া হয়েছে না,
ইটকে দেওয়া হয়েছে, দেওয়া হয় নাই। এ ডিসকাশনকে দেওয়া হয়েছে, দেওয়া হয় নাই। তার মানে আনসার হবে বি, দ্য কমিটি মেম্বার্স ডিসকাসড দ্য প্রবলেমস। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন দেখেন, বলছে ফ্লোরিডা হ্যাজ নট ইয়েট রেটিফাইড দ্য ইকুয়াল রাইটস অ্যামেন্ডমেন্ট অ্যান্ড ড্যাশ। এই যে এই কোশ্চেন গুলা, এই কোশ্চেন গুলো কিন্তু অ্যাগ্রিমেন্ট থেকে এসেছে। এটাও একটু বড় গ্রামার। আমরা এগুলোর জন্য আলাদা আলাদা টপিক বেসড আমাদের ভিডিও আছে। ওই টপিক বেসড ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আমি এখানে করাবো না, এখানে আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি যে এই অ্যাগ্রিমেন্ট আপনাকে দেখতে হলে ওই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। অর্থাৎ ওখানে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট আছে, নেগেটিভ অ্যাগ্রিমেন্ট আছে। অ্যাগ্রিমেন্ট নিয়ে মোটামুটি একটা কমপ্লিট ভিডিও সেশন আছে, ওটা দেখে নিয়েন। আচ্ছা, তো এখানে আনসার হবে এই যে এটা, নেইদার হ্যাভ সেভারাল আদার স্টেটস, নেইদার হ্যাভ সেভারাল আদার স্টেটস। সাবজাংটিভ, 9 নম্বর আসছে সাবজাংটিভ। এটা নিয়ে দেখেন, এটা নিয়েও আলাদা ভিডিও আছে, আমি এগুলা আসলে আলাদা করে ভিডিও পাঠাই দিয়ে দিব, ঠিক আছে। এখানে আমি শুধু আনসারটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। D নাম্বার, দ্য মেম্বার্স স্টাডি দ্য প্রবলেম মোর কেয়ারফুলি, দ্য মেম্বার্স স্টাডি দ্য প্রবলেম, দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট দ্য মেম্বার্স স্টাডি দ্য প্রবলেম মোর কেয়ারফুলি। 10 নম্বরও আপনার এগ্রিমেন্টের ভিতরে চলে গেল। সো আমরা এটাকে সলিউশন করাচ্ছি না, আমি একটু জাস্ট দেখাই দিচ্ছি আনসারটা, ঠিক আছে। মানে জাস্ট এগুলার জন্য আলাদা আপনাকে ভিডিওই দেখতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না। তো এই হলো আমাদের টপিক অ্যাডভান্স লেভেলের। তো আমি আমি যেটা শুরু করতে যাচ্ছি সেটা হলো যে, আমি তো আজকে আপনাদেরকে একটা ভিডিও দিলাম, অর্থাৎ এটা ক্লিপস টফেলস এর মিনি টেস্ট 1 থেকে মূলত প্রশ্ন। তো মিনি টেস্টের আগে, অর্থাৎ মিনি টেস্ট শুরু সম্ভবত 102 পাতায়। সো 101 পাতা পর্যন্ত আপনার কতগুলো গ্রামারের টপিক আছে, আপনি যদি এগুলো সলিউশন করেন তাহলে দেখবেন যে একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য প্রতিদিন, অর্থাৎ আমি এর পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেটা হলো একটা টোফেল সিরিজ আসবে। আমি একটা টোফেল ক্লিপস টোফেল সিরিজ করব প্রথমে, তারপরে ব্যালেন্স টোফেলসে যাব। অর্থাৎ টোফেল সিরিজটা আপনারা করেন, টোফেল সিরিজটা করতে পারলে দেখবেন যে একদম পড়াশোনাটা একদম ক্লিয়ার হয়ে যাবে, মানে আপনার অনেকটা অ্যাডভান্স লেভেলের ইংরেজি একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যারা বিশেষ করে টোফেলস পড়তে ভয় পান, আমার সাথে এই সিরিজটাই থাকেন, ক্লিপস টোফেলসের সিরিজটাই থাকেন, আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।